বেকন একাডেমি শেফের মতো করে রান্না করলাম খাড়া মাংস দিয়ে গরুর মাংস ভুনা বা কষা মাংস। আসসালামু আলাইকুম, নাইট সুইচ কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি। তো আমি ইউটিউবে যে খাড়া মশলায় রান্না করা, তো আস্ত মশলায় রান্না করা আমাদের বাড়িতে খুবই পছন্দের। তো আমি যেটা করব সেটা হচ্ছে আজকে গরুর মাংস খাড়া মশলায় রান্না করবো না আস্ত মশলায়। তো ভিডিওটি দেখতে পাশে থাকুন। তো প্রথমে এই মাংসগুলো তো আমি যেটা বলার নিয়ম ছিল যে কোটার আগে ধুয়ে নিতে পরে কুটতে, কিন্তু আমরা জাস্ট বাজার থেকে তো কুটে নিয়ে আসি, যার কারণে এটা হচ্ছে আনার পরে ধোয়া, এটাই শুধু ডিফারেন্স থাকলো। এখানে হাড্ডি, চর্বি আর মাংস সব কিছু একসাথে। আর এই মাংসের জন্য আমি এখানে দিয়ে দেবো প্রথমে কুকিং অয়েল 100 গ্রাম, তেল আমি দিয়ে দেবো। চুলা জ্বালিয়ে দিচ্ছি। চুলাটা জ্বালিয়ে দিয়ে তেল গরম হতে হতে আমি প্রথমে দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেবো এখানে আস্ত রসুন দিয়েছি আমি কোয়া ছাড়িয়ে, যতখানি রসুন ঠিক তার সমপরিমাণ আদা কুচি। আদাটা যে জুলিয়ান কাট বা আলু ভাজির মতো করে যে কাটতে বলা হয়েছে ওভাবেই কেটেছি। উনি দেখিয়েছিলেন হাঁসের মাংস রান্না, তবে আমি এটা আমার নিজের মতো করে গরুর মাংস করে রান্না করছি, যেহেতু উনি বলেছিলেন যে রসুন আর আদা সমপরিমাণ, আর পেঁয়াজটা কম বেশি ইচ্ছা মতো দেওয়া যেতে পারে। এই পেঁয়াজের পরিমাণটা উনি বলেননি, আমি জাস্ট পেঁয়াজটা রসুন আর আদার থেকে একটু বেশি নিয়েছি। সেই সাথে দিয়ে দিচ্ছি দারুচিনি আস্ত 2 পিস, এখানে 10-15টা এলাচ আছে, একটা বড় এলাচ আছে, এখানে গোলমরিচ আছে হাফ চামচ, লবঙ্গ আছে 10-15টা, এখানে জয়ফল আর একটা হচ্ছে স্টার মশলা। এগুলো আমি এর মধ্যে একসাথে দিয়ে দেবো। এগুলোকে আমি উচ্চ তাপে ভেজে নিচ্ছি। কড়াইয়ের আগুনের তাপমাত্রা বেশি আছে, এগুলোকে আগে গোল্ডেন করে ভাজতে বলা হয়েছে। এর মধ্যে কোনো বাটা মশলা যাবে না। তো আমি এখানে শুকনা ঝাল চিড়ে এটাকে হচ্ছে ভিজিয়ে রেখেছি, যাতে করে থেকে ঝালটা খুব ভালো করে বের হয়। তো আমি অল্প কয়েকটা ঝাল জাস্ট ভাজাটার মধ্যে দিব ফ্লেভারের জন্য, আর বাদ বাকিটা রান্নার সময় দিব কালার আসার জন্য, আর এটা গলে যাবে কিন্তু। এবার আমার কাছে গোটা ধনিয়া নেই, গোটা জিরা আছে, আমি গোটা জিরা দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণে। আর আসলে সত্যি কথা বলতে কি, আমরা কিন্তু সবাই জানি এই রান্নাটা কিন্তু কিভাবে রান্না করতে হয়। আমরা সাধারণত এই রান্নাটা কোরবানির সময় করে থাকি, আর যে কারণেই আমাদের রান্নাটা অনেক মজা হয়। কিন্তু আমরা আসলে বেসিক্যালি জানি না যে কেন আমাদের রান্নাটা তো মজা হয়। আমরা বলি যে কোরবানির রান্নাটা অনেক টেস্টি, কিন্তু এই রান্নাটা কেন আমাদের নর্মাল রান্নায় আসে না। তো নর্মালি আমরা অল্প করে মাংস রান্না করি বিধায় এইভাবে রান্না করা হয় না। আর কোরবানির সময় বেশি করে অনেকটা মাংস একসাথে রান্না করা হয়, কত বাটা মাংস অনেক ফ্যামিলিতেই আগে থেকে বেটে রাখেন না, তো তারা আস্ত করে দিয়ে রান্না করে। বিশেষ করে আমরা তো এভাবেই করি যে মশলা বেটে রাখতে পারি না, সরাসরি কেটে মাংসের মধ্যে দিয়ে দিই। কিন্তু এভাবে ভেজে নেওয়া হয় না, মাংস মশলা সব একসাথে যায়, পরে একটা ফোড়ন দিয়ে দিই। যাই হোক, আজকে দেখি রান্নাটা কেমন হয়। এটা সোনালি হয়ে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। এই মশলাগুলো ভাজা ভাজা হবে। মাংস দেওয়ার আগে এটা তো সোনালি করে ভাজতে হবে, কিন্তু এটা ভাজার সময় যেহেতু আমার এই বড় কড়াই রান্না করলে যে প্যান, এটা রান্না করলে আমি আপনাদেরকে দেখাতে পারতাম না, এই জন্য আমি একটু বড় মুখওয়ালা কড়াই নিয়েছি, কিন্তু এই কড়াইটা একটু পাতলা। তো আপনারা যদি ভারী কড়াই না নিয়ে থাকেন তাহলে অবশ্যই হচ্ছে একটু ভারী কড়াই নেওয়ার ব্যবস্থা করবেন, অথবা পাতলা কড়াই হলেও সমস্যা নেই, কিন্তু এটা ঘন ঘন নাড়তে হবে। না নাড়লে এই যে নিচে এখানে কিন্তু হচ্ছে একটা পোড়া পোড়া ভাব চলে আসবে। এই জন্য পোড়া ভাব এসে গেলে যেমন কটু একটা তিতা একটা স্বাদ আর ঘ্রাণটাও পোড়া পোড়া আসে, এই জন্য এটাকে ফুটতে দেওয়া যাবে না, জাস্ট সোনালি হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের পেঁয়াজ কুচি দেওয়া ছিলাম, সেই পেঁয়াজ কুচিটা কিন্তু এখানে বেশ কালারফুল হয়ে আসছে, মানে পেঁয়াজের বেরেস্তা হয়ে আসার মতো। দেখি এটাকে আরও কতটুকু লাল লাল করে ভাজা যায়। আমি কিন্তু অফ ক্যামেরায় এভাবে নাড়াচাড়া করে ভাজাভুজি করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে এটা কিন্তু সোনালি হয়ে আসছে প্রায়, তো এখনও চুলার আঁচ কিন্তু জোরে আছে। তো আমি এর মধ্যে জাস্ট কালার আনার জন্য, আমার এই মাংসটা কিন্তু অনেক স্পাইসি হবে, ঝাল ঝাল হবে, এর মধ্যে একটুখানি ঝালের গুঁড়া দেবো। ঝালের গুঁড়াটা গরম তেলের মধ্যে দেওয়ার পরে এর মধ্যে খুব সুন্দর একটা কালার আসে, যাতে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
আর যেহেতু আমার কাছে আস্ত ধনিয়া নেই, সেহেতু আমি এখানে একটু ধনিয়া পাউডার ব্যবহার করব। পাউডারটা হচ্ছে আমি নিজেই তৈরি করেছি। এখানে সব মশলাগুলো কিন্তু একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে পুরোপুরি সবগুলো। শুধুমাত্র রসুনগুলো একটুখানি হালকা কালার আছে, কারণ এগুলো নতুন রসুন, এগুলো সেদ্ধ হয়ে গেছে, এগুলো কিশমিশের মতো অবস্থা। তো আমি এর মধ্যে এখন এই পুরো মাংসটা দিয়ে দেব। মাংস বেশি হলে একবারে না দিয়ে এভাবে করে দিয়ে একটু নাড়া দিতে হবে। এই সময় চুলার ভলিউমটা মিডিয়ামে দিয়ে দেবেন অথবা লোতে দিয়ে দেবেন। মাংসটা এখানে একরকম মেরিনেশনের কাজ করছে। অর্ধেক মাংস দিয়ে এভাবে করে নাড়তে হবে। এবার নিচের মশলাগুলো সব উপরে চলে আসলো। এবার আমি বাকি মাংসগুলো এভাবে দিয়ে দিলাম। এভাবে দিতে হবে। আর এইটাকে পুরোপুরি মাখানোর আগে এভাবে এখানে লবণটা দিয়ে দিতে হবে। আমি এখানে 1.5 চামচ পরিমাণ লবণ দিলাম। দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এবার খুব সুন্দর করে এটাকে মাখানো হয়ে গেল। এবার কিন্তু আমি এর মধ্যে হলুদ দেব। হলুদ দেওয়া হয়নি, এখানে 1 চামচ পরিমাণে হলুদ দিলাম। হলুদটা দিয়ে ভালো করে নাড়বো। হলুদটা বেশি একটা ব্যবহার করার দরকার হবে না, কারণ ঝালের কালার আর হচ্ছে যে বেরেস্তা হয়ে গেছে তার কালারে একসাথে অনেক সুন্দর একটা কালার আসবে। সম্ভবত আমার হলুদটা কম দিলেই হবে। তো রান্নাটা হলেই বুঝতে পারবো। তার মধ্যে এবার এই যে ঝালগুলো আছে, এই ঝালগুলো আমি দিয়ে দেবো। আমি হচ্ছে খাড়া মশলায় আজকে গরুর মাংস রান্না করছি। আপনারা খাসির মাংস বা মুরগির মাংস কে কোনটা রান্না করেছেন এটা শেয়ার করবেন। পানিটা আমি পরে ইউজ করবো, পানিটা ফেলবো না, কারণ এই পানিটা হচ্ছে সুন্দর ঝাল হবে, কারণ আমি যেহেতু ঝাল পছন্দ করি। চুলার আঁচটা আমি লো করে দিয়েছিলাম একটু আগে, তো আমি এটাকে মিডিয়ামে দিয়ে দিলাম যাতে মাংসের পানিটা বেরিয়ে আসে। এর মধ্যে একবারে ঘপ করে অনেকটা পানি দেওয়া যাবে না, এর মধ্যে দিতে হবে গরম পানি। আর তার জন্য অবশ্যই পাশের চুলাতে গরম পানি রাখতে হবে। তো আমি এটা কষাচ্ছি, এই মুহূর্তে আমি পাশের চুলায় পানি গরম করে নিব এবং আমি গরম পানি দিয়ে করবো, তাতে করে রান্নাটা অনেক ভালো হবে। মাংসের মধ্যে একটা ময়েস্ট ভাব থাকে, মাংস চিমড়ে হয়ে যায় না বা শক্ত হয়ে যায় না, আর খুব দ্রুত রান্না হয়। এটাকে এভাবে নাড়াচাড়া করে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো চেপে, যাতে এর ভিতর থেকে পানিটা বের হয়ে আসে। এবার চেপে দিয়েছিলাম ঢাকনা দিয়ে। আমি কিছু সময় পরে এটাকে একটু নেড়ে দিই, উপর নিচ করে দিই। ভারী কড়াই হলে কি হয় যে কড়াইয়ের নিজস্ব একটা তাপ থাকে, আর সেই দমে মাংসটা খুব দ্রুত রান্না হয়। বড় যদি কড়াই হয় আর এক সাইড থেকে মাংস নাড়াতে কষ্ট হলে এরকম করে কড়াইটা ঘুরিয়ে নিয়ে রান্না করতে হয়। আর আমি তো জানি অনেকেই রান্না পারেন এবং অনেকেই অনেক কিছু বুঝতে পারেন না, আমি আসলে এক্সপেরিমেন্ট করতে করতে এগুলো শিখেছি। এভাবে করে কড়াইটা ঘুরিয়ে দিলে প্রত্যেকটা মাংস উপর নিচ হয়ে যাবে, উপরের মাংসগুলো নিচে যাবে, তারা মশলার ছোঁয়া পাবে, ঘ্রাণ চলে আসবে। আর সত্যি কথা বলতে কি, মশলাগুলো ভুনতে যেয়ে আমার মনে হচ্ছিল যে আমি অর্ধেক মাংস রান্না করেই ফেলেছি, মানে মাংস দেওয়ার আগে। এর থেকে না সত্যি করে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। তো এটাকে আমার পুরোপুরি নাড়াচাড়া করা হয়ে গেল। আমি এটাকে আবার ঢাকনা দিয়ে দেবো, দিয়ে আবার এটাকে আমি দমে দিয়ে দিচ্ছি। ঢাকনা উঁচু করলাম, এর মাঝে আমি কয়েকবার নেড়ে দিয়েছি। তো এইবার মাংস থেকে পানি বের হতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন। মাংস টাটকা হলে অবশ্যই এর থেকে পানি বের হবে। এই মাংসের গায়ের পানিটা শুকিয়ে গেলেই তারপরে আমরা পানি দিব।
আর আমি কিন্তু পাশের চুলায় অলরেডি পানি দিয়ে রেখেছি। এটা হচ্ছে কষা মাংস হবে, হ্যাঁ, কষা মাংস, কাটা মশলায় বা খাড়া মশলায় কাটা মাংস, এই কষা মাংস। এই কষা মাংসের রেসিপিটা তো পেয়ে যাচ্ছেন। এটাকে একটু নাড়াচাড়া করে আবার আমি এটাকে ঢেকে দেব। আবার খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি, মিক্স করে দিচ্ছি। আর মাংসের পানিটা মাংসের গায়ে যখন শুকিয়ে যাবে তারপরে এখানে আমরা এক্সট্রা পানি দিব। সবটা উপর নিচ করে দিলে কিন্তু এটা খুব সুন্দর একটা টেস্টি হবে। আর চারদিকটা একটু ভালোভাবে সেদ্ধ হবে। বিশেষ করে যে বড় বড় হাড্ডিগুলো আছে এইগুলো এরকম থাকলে এগুলো নিচে করে দিতে হবে, যাতে সরাসরি আগুনের তাপ পায়। আর এই হাড়ের মাংসগুলো খেতে কিন্তু খুব ভালো হয়, কারণ হাড়টা গরম হয়ে গেলে হাড়ের মাংস কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়। তো কাটা মশলা থেকে বাটা মশলার একটা ঘ্রাণ করছে খুবই দারুণ। অপেক্ষা করব, নাড়াচাড়া করে দিলাম, এই পানিটা শুকিয়ে আসার অপেক্ষা করব, তারপরে আবার নতুন করে গরম পানি দেবো। এটা কিন্তু মাংসের পানি। পুরো 10 মিনিট বাদে আবার আমি এটাকে ঢাকনা উঁচু করে খুব সুন্দর করে নেড়ে দেবো। বারবার খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। আর এটা কিন্তু খুব সুন্দর করে পানিটা কিন্তু টেনে আসছে, আর মশলাগুলো কিন্তু গলে গলে যাচ্ছে। খাড়া মশলা রান্না করার যেটা যে এখনই ভালো করে কুক হয়ে পারিনি, কিন্তু দেখেন মাংসের থেকে হাড় মাংস আলাদা হয়ে যাচ্ছে। মাংসের গায়ে আর টাটকা মাংস রান্না করলে মাংস সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না। পুরোপুরি মাংসের পানি যখন শুকিয়ে যে এরকম তেল উঠে আসবে, এটা আপনারা যখন রান্না করবেন তখনই বুঝতে পারবেন যে তেল উঠে আসছে কিনা। তেলটা যখন উঠে আসবে তখন এই পাশের চুলায় করে রাখা গরম পানি এটা আমি দিয়ে দিচ্ছি। মাংসের পানি না শুকালে গরম পানি দেওয়ার কোনো দরকার নেই। আর এই পানি গরম করে রেখেছি, এটা হচ্ছে পাশের চুলাতে আবার থাকবে। কিছুটা পানি এর মধ্যে দিয়ে রান্না করব। আবার এই যেহেতু এটা কষা মাংস হবে, এই পানিটা শুকিয়ে গেলে আবার খানিকটা মাংস দিব। কষা মাংস মানে হচ্ছে কষিয়ে কষিয়ে মাংস রান্না করা, এবং সেই মাংসটা রান্না হবে ঠিকই, মানে কুক হবে ঠিকই, সেদ্ধ হবে ঠিকই, কিন্তু এটা কোনো ঝোল থাকবে না, তেল মশলার উপর থাকে। এই মাংসটা কষিয়ে রান্না করতে হয়, বারবার পানি দিতে হয়, বারবার কষাতে হয়, এবং গরম পানি দিয়ে। এটা একবারে পানি দিয়ে রান্না করে ভুনা করলে সেটাকে কষা মাংস বলে না। গরম পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা উঠিয়ে এবার এটা একটু নাড়াচাড়া করে দেবো। এটা আপনারা ঢাকনা ছাড়াও রান্না করতে পারেন, দীর্ঘ সময় নিয়ে রান্না করলে। অবশ্যই ঢাকনা ছাড়া, ঢাকনাটা দিচ্ছি একটু দ্রুত সিদ্ধ হওয়ার জন্য, আর কিছুই না। এভাবে করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এই যে পানিটা দিয়েছি গরম পানিটা, এই ঝোলটা শুকিয়ে গেলে তারপরে এটাকে আমি আরও যে পানিটুকু আছে গরম পানিটুকু পাশের চুলায় গরম হচ্ছে, সেই পানিটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এটাকে নাড়াচাড়া করে আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে পূর্বের দেওয়া গরম পানিটা যখন প্রায় কমে এসেছে, বলতে গেলে শুকিয়ে যাবে, ঠিক এই মুহূর্তে খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দেব। আর এই পর্যায়ে তেল লাগলে তেল দেবেন। দেখেন মাংস অনেকটা কমে এসেছে, কারণ এর মধ্যে অনেকগুলা চর্বি ছিল, যেটা হচ্ছে প্রাণীজ ফ্যাট। আমি এটা ফেলি না, আমি এটা নিয়ে নিই। তো এখান থেকে যেহেতু ফ্যাট আসবে, সেহেতু তেলটাও যেটা দিয়েছিলাম কতটুকু হলেই চলবে। এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে আরও যে গরম পানিটা, এই পানিটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবারে আর ঢাকা দিব না, এবারে
ঢাকা ছাড়াই রান্না হবে। সেই সাথে আমি একটা মজার জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে চুই ঝাল। আর আপনারা যদি কেউ চান আস্ত রসুন খেতে, যেহেতু এখন নতুন রসুন, তো নতুন রসুন হলে এই পর্যায়ে রসুনের লেজ আর মাথার দিকে কেটে তারপরে এর মধ্যে দিতে পারি না। চুই ঝাল আমার কাছে কম ছিল, তাই আমি কমটা ইউজ করলাম। এবার এটাকে মিডিয়াম টু লো আছে এভাবে রান্না হতে দেবো, মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে। তো এটা এরকম করে টকবক করে ফুটছে, এখন আমি এটাকে সুন্দর করে নাড়িয়ে দেবো। একটা মজার কথা হচ্ছে, এই খাড়া মশলায় রান্না করা এই রান্নাটা আমি দেখেছি ছোটবেলায়, এবং আমি যখন দেখেছি তখন দেখতাম এই যে বেঁচে যাওয়া যে আস্ত মশলাগুলো, এই মশলাগুলোর সাথে একটু ঝোল নিয়ে তেলের পরে একটু জিরা ভেজে আর পেঁয়াজ ভেজে বেরেস্তা করে একসাথে পাটায় বেটে এর মধ্যে দিয়ে দেওয়া হতো, তাতে করে ঝোলটা অনেক ঘন হতো। ওটা একটা ট্র্যাডিশনাল রান্না, এই খাড়া মশলাও একটা ট্র্যাডিশনাল রান্না। আর এখনই আমি দেখাতে পারবো মাংসগুলো অনেক ছোটো করে কেটেছে। যাই হোক, তো এটা কিন্তু মানে কষা মাংস যেরকম হয় সেরকম, মানে সেদ্ধ হয়ে গেছে কিন্তু একটু শক্ত, মানে একদম নরম তুলতুলে মোমের মতো নয়। আর কষা মাংস কিন্তু এরকম মোমের মতো খেতে ভালো লাগে না আমার কাছে। তো চাইলে আপনারা এটাতে আরও কষিয়ে কষিয়ে আরও নরম করতে পারেন। তো আমি এটাকে আরও একটু কুক করবো, তো এটা আরও একটু নরম হবে। তো দেখা যাক সেই পর্যন্ত মাংসটা কোন লেভেলে থাকে। আর আমি কিন্তু এর মধ্যে এক্সট্রা করে আর কোনো তেল দেবো না। এই পানিটা শুকানোর পরে দেখা যাক এখানে কতটুকু তেল থাকে। তো এই মাংসের এটা কিন্তু আমি মাঝে মাঝে নেড়েছি। তো এভাবে করে নাড়তে নাড়তে যখন এটা দেখবো যে এটা হচ্ছে পানি কমে গেছে, এই পর্যায়ে আপনারা বন্ধ করে দিতে পারেন, অথবা একদম পানি যদি উঠে আসে, মানে শেষ হয়ে তেল উপরে উঠে আসে, তাহলেও আপনারা রান্নাটা বন্ধ করে দিতে পারেন। মাংসটি সেদ্ধ হচ্ছে দেখে বোঝা যাচ্ছে যেটা হাড়ের থেকে মাংস খুলে আসছে। আর এটা একটু সাইড করলে দেখা যাবে যে এখানে তেল জমা হয়ে যাচ্ছে। তো আমি এটাকে 2-5 মিনিট এভাবে উচ্চ তাপে দিয়ে এভাবে করে নাড়তে থাকবো। আর ঝোলটা কমে আসলে তারপরে বন্ধ করে দিব। আর তার আগে আমি এর মধ্যে ব্যবহার করব গরম মশলা। আপনারা আমার মশলার রেসিপিতে যেয়ে দেখতে পারেন যে মাংসের মশলা তৈরি করা আছে। আমি এখানে 1 চামচ পরিমাণে গরম মশলা, এটা আমি হাতে তৈরি করেছি। আমি হলুদ আর ঝালের গুঁড়ো ছাড়া এই কোনো মশলা সাধারণত বাসাবাড়িতে কিনি না, নিজে হাতে তৈরি করি। এই গরম মশলাটা দেওয়ার পরে খুব ভালোভাবে এটাকে নাড়াতে হবে, যাতে করে সব জায়গায় মশলাটা পৌঁছে যায়, ঝোলের মধ্যে পৌঁছে যায়। এবং এটা যেহেতু ভাজা মশলা, গরম মশলাটা ভেজে তৈরি করা, তো এটা যখন এভাবে হয়ে যাবে, আর দেখেন কালারটা কত সুন্দর এসছে। আর আমি স্প্যাচুলার মাথায় করে ঝোল নিয়ে ঠান্ডা করে মুখে দিয়ে দেখেছি, ঝাল লবণ টেস্ট সব ঠিক মতো আছে। যারা অনেক ঝাল খেতে চান তারা অবশ্যই ঝাল আরেকটু বাড়িয়ে দেবেন। এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, এবং একটু পরে আমি আপনাদেরকে হালকা একটু তাপটা কমে আসলে, গায়ে গরমটা দম লেগে গেলে, তখন আমি আপনাদের সাথে এটা খুলে বেড়ে দেখাচ্ছি আসলে রান্নাটা কেমন হলো। এটা আমি ঢেকে দিয়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি, আর আধা ঘন্টা পরে আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি। তো এই যে আমার কষা মাংস, খাড়া মশলায় গরুর মাংস কষা চুই ঝাল দিয়ে, তো দারুণ খেতে, দারুণ টেস্টি, প্রচণ্ড গরম ধোয়া উঠছে। শুধু একটু একবার দেখার সাবজেক্ট যে কত সুন্দর তেল উঠে গেছে উপরে। আর যারা গ্রেভি কম পছন্দ করেন, তেল পছন্দ করেন আমার মতন, তারা এরকম করতে পারেন। আর যারা গ্রেভি অনেক পছন্দ করেন তারা পেঁয়াজের পরিমাণটা আরও বাড়িয়ে দেবেন, তাহলে আরও টেস্ট হবে আর গ্রেভিটাও হবে। এরকম একটা টেস্টি খাবার থাকতে আর কিছু লাগে, যেটা ভাত, রুটি, পোলাও সব কিছু দিয়ে পরিবেশন করা যাচ্ছে।